আচ্ছা আমি আমার স্যার যদি হ্যাঁ বলেন। যদি মানে মূল্য বা বিক্রয় একটা কোনো পার্সেন্টেজ দরকার লাগতো যে এত পার্সেন্ট হবে, যেমন আমরা সাধারণত যে এগ্রিকালচারের ক্ষেত্রে ধরি না যে 60% অনুমোদন মানে খরচ বাবদ। এখানে ব্যবসা হতে আয়ের ক্ষেত্রে ওরকম কোনো ইনস্ট্রাকশন আপনার আয় করানোর মধ্যে নাই। আর যারা ব্যবসা করে একদম এক মালিকানা ব্যবসা হলেও তো বা একটা মুদি দোকানের মালিক হলো তার অবশ্যই কিছু না কিছু হিসাব অবশ্যই আছে। স্যার আবার একটা কোনটা ব্যবসার ক্ষেত্রে না কোনটা ক্ষেত্রে 15% বা প্রফিট নাকি সম্ভবত না, হ্যাঁ 15% প্রফিট মনে ডিডাকশন করে মেবি কোন একটা অঙ্কে দেখছিলাম। একটু বিস্তারিত বললে বেশি ভালো হতো আর কি। 15% না, ওটা সম্ভবত আজকে সকালে পড়া আপনারা করছিলেন কৃষিতে আপনার 40% হচ্ছে ব্যবসায় আর 60% হচ্ছে আপনার কৃষি। তারপর আপনার চা এবং রাবার একসাথে কোনো ব্যক্তি যদি উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ। 15% ওরকম তো আমি কোনো কিছু ব্যবসায়ের ক্ষেত্রে আয়করণে পাই নাই। পাইলে অবশ্যই আপনাদেরকে পরে ইনফর্ম করবো। আচ্ছা ওখানে আমার পার্সেন্টেজ উল্লেখ দিয়েছে, ধরো ধরো একটা অ্যাকাউন্টে দিচ্ছে তার বার্ষিক টার্ন ওভার 9 লাখ টাকা, তার গ্রস প্রফিটের পরিমাণ 15%, অ্যামাউন্টে নেই 15% এবং প্রশাসনিক ও আচ্ছা হ্যাঁ ওরকম। ওরকম হ্যাঁ ওরকম থাকলে ওটা হচ্ছে আপনার কি বলে আপনার এই মানে ওনার যে বিক্রয়ের যে কোনো একটা অ্যামাউন্ট তো দেওয়া থাকবে। যে কোনো একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে। অ্যামাউন্ট দেওয়া থাকলে তো যদি বলো যে এত পার্সেন্ট তার ক্রমে ওটা তো বের করা হয়েছে, ওটা সম্ভব না। ওটা কোনো সম্ভব, ওটা কোনো কঠিন জিনিস না। ওটাতে আপনার একেবারে আয় করে থাকতে হবে এরকম কিছু না। সাপোজ আমি আপনাকে বলি এখানে আপনার ওনার বিক্রয়ের পরিমাণ ছিল 30 লক্ষ টাকা। তো এখানে আবার বিক্রয়তে মালামালের ক্রয় মূল্য দেখা যাচ্ছে 24,000 টাকা। তো এই 24,000 টাকা 30 লক্ষ টাকা কত পার্সেন্ট? এটা ওনারা এখানে 24 লক্ষ টাকা না দেখায় ওই পার্সেন্টটা এখানে চাইলেই দেখাতে পারতো, কি বুঝছেন? হ্যাঁ এটা হচ্ছে জাস্ট আমাকে আপনাকে পরীক্ষার সেন্টারে বা পরীক্ষা কেন্দ্রে এক ধরনের মানসিক যন্ত্রণার মতো আর কি, বুঝছেন কি বলছি? জিনিসটা এটাই, আর কিছু না। হ্যাঁ এখানে আপনার 24 লক্ষ টাকা চোখে দেখছেন, এখানে হাল মানে কলম দিয়ে লিখছেন, আর কিছু না। কিন্তু যখন পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকবে তখন আপনাকে একটু মাথা খাটাতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ওই ক্যালকুলেশন করতে গিয়ে কেউ দ্বিধাদ্বন্দ্বে পড়বে, কেউ সন্দেহে পড়বে, কেউ ভুল করবে, ওখান থেকে ওনারা কিছু বাদ দিয়ে দিবে, বুঝছেন? এই মূল কাহিনী হচ্ছে এটা, আর কিছু না। আচ্ছা এরপরে দ্বিতীয় কোশ্চেন যেটা ওটা করি আপনাদেরকে, সেটা হচ্ছে কই গেল, ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সময়, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সমূহ আপনার বাড়া, কৃষি এবং ব্যবসায় এই তিনটা টপিক্সের একটা সাধারণ কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনার অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সমূহ। এই তিনটা কোশ্চেন থেকে আমার কেমন জানি মনে হচ্ছে যে কোনো একটা কোশ্চেন পাবেন। ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সমূহ, বাড়া হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সমূহ, কৃষি হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সমূহ। এই তিনটা টপিক থেকে তিনটা কোশ্চেন প্লাস ব্যবসার ক্ষেত্রে একটা বিশেষ বিয়োজন, এই চারটা কোশ্চেন থেকে আমার মানে কেমন জানি মনে হচ্ছে আপনারা একবারে 5 থেকে 10 মার্ক অবশ্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি একটু আরেকবার রিভিউ করছি। জনাব ইকবাল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় ইচ্ছায়নী দ্রব্য ক্রয় বিক্রয় ব্যবসায় নিয়োজিত, তার মোট বিক্রয় পরিমাণ 30 লক্ষ টাকা, বিক্রিত মালামালের ক্রয় মূল্য 24 লক্ষ টাকা,
কর্মচারী বেতন 60,000, ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, নবায়ন ফিস ও পরিবহন খরচের সমষ্টি 1,00,000 টাকা। আয় বর্ষের শুরুতে ফার্নিচার ক্রয় বাবদ ক্রয় করতেন 40,000 টাকা। জনাব ইকবালের নিট আয় ও কর দায় কত হবে? মোট বিক্রয় 30 লাখ, বিক্রিত মালামালের ক্রয় মূল্য 24 লাখ, মোট মুনাফা 6 লাখ, বাদ খরচ। আচ্ছা, এই যে জিনিসগুলো আমি কিন্তু আপনাদেরকে এখানে কোনো গড় করি না বা কলাম করি না, যে এখানে থাকবে আপনার সাপোজ এখানে একটা কলাম করলাম, এখানে থাকবে আপনার এই বিবরণ বা খাতের আয় খাতের বিবরণ, বা এখানে দিলাম টাকা টাকা। এটা আপনার চাইলে এভাবেও করতে পারেন, বা আপনারা চাইলে গড় করেও করতে পারেন, গড় করেও করতে পারেন, কোনো সমস্যা নেই এই জিনিসগুলা। এরপরে আপনার কর্মচারী বেতন 60,000, ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, আদার্স খরচ, সব খরচের সমষ্টি 1,00,000 টাকা। এটা টোটাল হয় 1,60,000। বিয়োগ করলে থাকে 4,40,000, 6 লক্ষ থেকে 1,60,000 বিয়োগ করলে থাকে 4,40,000। এরপরে বাদ অবশ্যই 10%, 40,000 টাকা বাদ দিলে থাকে 4,36,000। 40,000-এর 10% 4,000, এটা থেকে 4,36,000 টাকা। এরপরে আচ্ছা, এখন এখানে সাপোজ আমি আপনাদেরকে 8টা কোশ্চেন করবো। এই জনাব ইকবাল, যদি এখানে বর্ণিত জনাব ইকবাল কমা যার বয়স 66, তখন বলুন তো এখানে কোনো ইফেক্ট পড়তো কিনা, আয় করার নির্ণয়ের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়তো কিনা? প্রশ্নটা বুঝি নাই। যদি এখানে লেখা থাকতো জনাব ইকবাল কমা যার বয়স 66, মানে 66, অর্থাৎ যার বয়স 66, জনাব ইকবাল কমা যার বয়স 66, ঝিনাইদহ জেলা, মানে বাকি সব ঠিক আছে, জাস্ট এখানে বললো যে তার বয়স 66, তাহলে কি আমাদের এখানে বা আমাদের কোনো ইফেক্ট পড়তো? একটু বলুন তো আমাকে। পরিবর্তন আসতো স্যার। হ্যাঁ বলেন, কোথায় স্ল্যাবটা সেন্ড, এখানে? স্ল্যাবটা সেন্ড দিতে 4 লাখ টাকা। হ্যাঁ, থ্যাংক ইউ এটা এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা সকালে বলছিলাম। তখন এখানে হতো 4 লাখ শূন্য, আর আপনার বাকি থাকতো কত? 40,000। এখানে আসতো 40,000 করে 5% যা হয় তা ওটা আসতো, তখন ওনার আপনার পদে কটা কমে যেত। এখানে যদি সাপোজ যদি 40,000 আসতো, তাহলে 40,000-এ 5% আসতো কত টাকা? 2,000 টাকা। তখন এখানে মিনিমাম ট্যাক্স আসতো 3,000 টাকা। তখন এখানে ওনার মিনিমাম ট্যাক্স আসতো 3,000 টাকা। আচ্ছা, এরপর এখানে ব্যবসা হতে আয়ের অনুমোদনযোগ্য যে সাধারণ বিবরণগুলো আছে, ওগুলো একটু জাস্ট আপনাদেরকে পড়ে শোনাই সংক্ষেপে, যাতে আপনাদের মনে থাকে। সেটা হচ্ছে আপনার যেমন বিজ্ঞাপনের প্রচারণা ব্যয়, কর্মীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়, মেরামত সংরক্ষণ ব্যয়, ব্যবসায়ীদের উদ্দেশ্যকৃত ও পরিশোধিত বিমা প্রিমিয়াম, বিদ্যুৎ ও জ্বালানি সহ অন্যান্য পরিবহন ব্যয়, কাঁচামাল মজুদ ব্যবসার উদ্দেশ্যে পণ্য ক্রয় বাবদ কোনো খরচ। এরপর হচ্ছে কর্মীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়, বিক্রয় প্রতিনিধিদের সম্মেলন, হোটেল ও আবাসন বাবদ ব্যয়, যাতায়াত ও ভ্রমণ বাবদ ব্যয়, ইন্টারনেট সেবা, ডাক ও টেলিযোগাযোগ সংক্রান্ত ব্যয়, আইনি সেবা, নিরীক্ষা সেবা, অন্যান্য পেশাদারী সেবা সংক্রান্ত ব্যয়, আপ্যায়ন ও অতিথিশালা সংক্রান্ত ব্যয়। তৃতীয়, তফসিল সাপেক্ষে বৈদেশিক মুদ্রার নগদায়িত বিনিময় ক্ষতি, কোনো ক্লাব বা বাণিজ্যিক সমিতিতে প্রবেশ ফি সহ তাহাদের সুবিধাদি ব্যবহারের জন্য চাঁদা ইত্যাদি, রয়্যালটি, কারিগরি ফি, হেড অফিস ব্যয় ইত্যাদি। আর যেটা অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজনসমূহ, এখানে 5টা আছে। সাধারণ অবচয় ভাতা, প্রারম্ভিক অবচয় ভাতা, ত্বরান্বিত অবচয় ভাতা, অ্যামোর্টাইজেশন ভাতা, গবেষণা ও উন্নয়ন ব্যয়। এই অ্যামোর্টাইজেশন ভাতা এটা আপনার কৃষিক্ষেত্রেও আছে, ব্যবসা ক্ষেত্রেও আছে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, অ্যামোর্টাইজেশন, এটা একটু আপনারা দেখে নেবেন অ্যামোর্টাইজেশন।
আচ্ছা, আপনাদেরকে আমি এর আগে আয়কর আইনের পিডিএফ ফাইল, আয়কর আইনের তফসিলের ফাইল, পিডিএফ ফাইল দিতে, কেউ কি বলতে পারবেন যে আয়কর আইনের তফসিল কয়টা? তার মানে আপনারা, আমি যে পিডিএফ ফাইলগুলো আপনারা দিয়েছি, আপনাদেরকে দিয়েছি, মনে হয় কেউ মনে হয় উল্টেও দেখেন নাই। আচ্ছা, তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি। এমন এই প্রশ্নটাও পরীক্ষায় আসছিল, বিগত কোশ্চেন নিয়ে এগুলো আসছিল। সেটা হচ্ছে বলি, আয়কর আইনের ধারা হচ্ছে আপনার 345টা। আয়কর আইনের ধারা 345, একটা আপনারা লিখে রাখেন। আয়কর আইনের ধারা 345, অংশ হচ্ছে 25টা। আয়কর আইনের অংশ 25টা, ধারা 345টা। আয়কর আইনের তফসিল হচ্ছে 8টা। আয়কর আইনের তফসিল 8টা। এটা হচ্ছে আয়কর আইনের ধারা অথবা সেকশন। আয়কর আইনের টোটাল সেকশন 345, সেকশন বা ধারা আর কি 345টা, আর আয়কর আইনের অংশ হচ্ছে 25টা। আয়কর আইন তফসিল হচ্ছে 8টা। আয়কর আইনের তফসিল হচ্ছে 8টা। আমি আপনাদেরকে একটা কপি দেখাই, সবাই একটু দেখেন। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এইখানে আপনার আয়কর আইনের 25টা অংশ দেওয়া আছে, এবং এটা আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে দেওয়া আছে। এবং প্রত্যেকটা অংশে কয়টা অধ্যায় আছে সব দেওয়া আছে। এবং যদি ইনকেস এই কোশ্চেনগুলো করে না, যদি আপনাদেরকে মানে বেকারে ফালানোর ইচ্ছা থাকে কর্তৃপক্ষে, তাহলে এই ধরনের কোশ্চেন করতে পারে যে কোন অংশের মধ্যে কি কি আছে। ঠিক আছে, যেমন এই যে অংশ 6 খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আপনার এই অংশ 5, যেখানে আমরা 7টা খাতা আছে আয়ের। তো আমি আপনাদেরকে অলরেডি এই বইটাও দিয়ে দিব। এটার জন্য আপনারা কোনো ফিল করতে হবে না। ওটা আপনাদের আমি পরবর্তীতে অ্যাড্রেস দিয়ে এটা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। আমি আপনার হোয়াটসঅ্যাপে এই ব্যবসা রিলেটেড একটা অঙ্ক দিছি, এটা পড়া আছে। এখানে পদটা আমি বুঝতেছি না, আমার ভুলভাল মনে হচ্ছে। আচ্ছা, আমি পরে দেখে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, পরে দেখে আমি আপনাদেরকে জানাবো। এটা দেখে আমি আপনাকে জানা দেব। আর এরপরে আপনার অর্থ আইন 2024, অর্থ আইনের এখানে আপনারা একটু দেখবেন। অর্থ আইনের ক্ষেত্রে এখানে দুইটা জিনিস মানে ওনারা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। একটা হচ্ছে অর্থ আইন 2024 জুলাই 1 থেকে কার্যকর, আরেকটা হচ্ছে অর্থ আইন 2025 জুলাই 1 থেকে কার্যকর। আপনারা ওটা ফলো করবেন না, যেটা জুলাই 1, 2025 থেকে কার্যকর, আপনারা ওটা ফলো করবেন না। আপনারা ফলো করবেন অর্থ আইন 2024 জুলাই 1, ওটা ফলো করবেন। আপনারা একটু পিডিএফ ফাইল দেখিয়ে, আমি তো অলরেডি পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিয়েছি, তফসিলের অর্থ আইনের তফসিল আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওটাকে আপনারা ফলো করবেন। আচ্ছা, এবার একটা জিনিস আপনাদেরকে কোশ্চেন করি, ওটাও আপনাদেরকে পিডিএফ ফাইলে দিয়েছি। পিডিএফ ফাইলের উপরে লেখা ছিল, কেউ বলতে পারেন নাই। আমার এই মুহূর্তে মনে হয়, দেখি আপনারা আমাকে স্মরণ করে দিতে পারেন কিনা। আয়কর অধ্যাদেশ বাতিল করে আয়কর অধ্যাদেশ বাতিল করে আয়কর আইন 2023, এটা কখন কত তারিখে প্রণয়ন করা হয়েছে? এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। কে বলতে পারবেন? প্রকাশ করা হয়েছে, ওটা আপনারা দেখবেন আয়কর আইনের যে পিডিএফ ফাইল আছে না, একদম প্রথম পেজে লেখা আছে। তবে আপনাদেরকে একটা কথা বলি, আয়কর আইনের প্রণয়ন করা বা পাশ করা দুইটা এক জিনিস, আর কখন থেকে কার্যকর এটা আরেক জিনিস। যদি কার্যকর বলে, যদি কোশ্চেন আসে যে আয়কর আইন 2023 এটা কখন থেকে কার্যকর হয়, আপনারা অ্যান্সার দিবেন 1 জুলাই 2023। আয়কর আইন 2023 1 জুলাই 2023 থেকে কার্যকর করা হয়েছে।
আচ্ছা, আয়কর আইন 2023-এর কত নম্বর আইন? 12 নম্বর আইন। এই কোশ্চেনটাও থাকতে পারে। আয়কর আইন 2023-এর স্যার আয়কর আইন 2023 স্যার কত তারিখে কার্যকর? এটা কি 22 জুন 2023 সালে কার্যকর হয় স্যার? না না, ওটা হচ্ছে আয়কর আইন পাস করা হয়েছে। আয়কর আইন পাস করা হয় 22শে জুন, আপনারা যেটা বলছেন ওটাই। আর আয়কর যেটা কার্যকর হয় জুলাই 1, 2023। কারণ আমাদের আপনারা আটটা জিনিস লিখেন, আমি একটু লিখে দিচ্ছি হোয়াইট বোর্ডে। তবে একটু দেখা হোয়াইট বোর্ডে। আয় বর্ষ আর কর বর্ষ, আপনাদের কোনো আইডিয়া আছে? এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে, বিগত বছরের কোশ্চেন আসছে। আয় বর্ষ নাকি কর বর্ষ? আপনাদের কোনো আইডিয়া আছে? চ্যাট বক্সে ইয়েস বা নো লিখুন। জি স্যার। আচ্ছা, যদি আইডিয়া থাকে তাহলে আমি এখানে একটা ডেট লিখবো, ওটার আপনারা আয় বর্ষ লিখবেন, কর বর্ষ লিখবেন। মে 2024। এটার আয় বর্ষ কোনটা, কর বর্ষ কোনটা বলুন তো দেখি। মে 2024-এর আয় বর্ষ কোনটা, কর বর্ষ কোনটা? চ্যাট বক্সও লিখতে পারেন। এটা হচ্ছে আপনার ইনকাম ইয়ার, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। এখন হয়তো আপনারা ক্লিয়ার হতে পারেন। দেখেন, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, এটা হচ্ছে ইনকাম ইয়ার। ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার। এখন আমাকে বলেন মে 2024 এটা আপনার আয় বর্ষ কোনটা, কর বর্ষ কোনটা? ইয়েস, 23-24 আয় বর্ষ, গুড। আর অ্যাসেসমেন্ট হচ্ছে 24-25, ঠিক আছে। কর বর্ষ, হ্যাঁ, কর বর্ষ হবে 24-25। এর ধরনের অঙ্ক আপনাদের থাকতে পারে, যে একটা মাস এবং সাল দিয়ে দিবে, বলবো যে এটার আয় বর্ষ কোনটা, কর বর্ষ কোনটা। আসলে এগুলো হচ্ছে আপনাদের যদি মানে বেসিক যদি আসলে ক্লিয়ার না হয় না, তখন আসলে আবার মানে এগুলো আপনারা পারবেন না। মানে এগুলো তার উদ্দেশ্য হচ্ছে এটাই, না আপনার জিনিসটা, বা আপনি শুধু অঙ্ক পাস করলেন বা থিওরি পাস করলেন, আপনি কি পুরো আইনটা পড়ছেন কিনা, নাকি নির্দিষ্ট কিছু মানে গাইডলাইন পড়ে পাস করতেছেন। যদি আপনার বেসিক ক্লিয়ার না হয়, আপনার এগুলো পারার কথা না। বেসিক ক্লিয়ার না হলে আপনার এগুলো পারার কথা না, এই জিনিসগুলো। এখনও দেখবেন যারা স্বনির্ধারণী আপনার রিটার্ন সাবমিট করে, ওরাও এখনও জানে না, ম্যাক্সিমাম লোক জানে না। যারা আপনার এরকম আইটিভি পরীক্ষা দিবে না কিন্তু নিজের ট্যাক্স রিটার্ন নিজে সাবমিট করে, ওরাও এখন জানে না আয় বর্ষ কোনটা, কর বর্ষ কোনটা। যারা হয়তো আইটিভি পরীক্ষা দিবে ওনারা হয়তো জানছে, পড়ছে, শিখছে, কিন্তু যারা আইটিভি পরীক্ষা দিবে না, শুধু নিজেরটা নিতে সাবমিট করে, ওরাও এখনো বুঝে না আয় বর্ষ কোনটা, কর বর্ষ কোনটা। এটার মধ্যে অনেক দেখবে যে আপনার গোলমাল হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুক্রবারে সবার ব্যস্ত থাকার কথা, বন্ধের দিন। ডিস্টার্ব করলাম না, আজকে ক্লাসটা আমি এখানে এখন শেষ করতে যাচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা বলেন, 1 মিনিটের মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন এর মধ্যে।
ঠান্ডা বেশি না গরম বেশি? সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।